রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আমরা আইইউপিসিতে জৈব যৌগের নামকরণগুলো করছি, তাই তো আজকে আমরা আর কয়েকটা শ্রেণীর নামকরণ দেখব এবং সেই সঙ্গে একাধিক কার্যকরী গ্রুপ একটা যৌগের মধ্যে থাকলে তার নাম আইইউপিসিতে কী হবে সেই জিনিসটা দেখব। বেশ ইন্টারেস্টিং, তোমরা ক্লাসটা ভালো করে ফলো করো। আমরা আজকে প্রথমে অ্যাসিড অ্যামাইডের নামকরণ করব। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, এদের সাধারণ সংকেত RCONH2। এই হলো অ্যাসিড অ্যামাইডের সাধারণ সংকেত। ঠিক আছে, এদের সাধারণ নাম, অ্যাসিড অ্যামাইডের সাধারণ নাম কি হবে? অ্যাসিডের যে ইক কথাটা আছে, অ্যাসিডের ইক অ্যাসিড, অ্যাসিডের ইক অ্যাসিড, এই কথাটার পরিবর্তে আমরা অ্যামাইড কথাটা যুক্ত করব। অ্যামাইড, এবং অ্যামাইড কথাটা যুক্ত করে সাধারণ নাম, প্রচলিত নাম করা হয় অ্যাসিড অ্যামাইডের। যেমন CH3CONH2, দুটা কার্বন আছে, অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ইক অ্যাসিড কথাটা বাদ গিয়ে কী নাম হবে? অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড, ঠিক আছে। যেমন HCONH, তাহলে এটার নাম কি হবে বলো তো? প্রচলিত নাম এটার কি হবে? একটা কার্বন আছে ফর্মিক অ্যাসিড থেকে, ফর্মামাইড। ফর্মামাইড। ফর্মামাইড, এইভাবে নামগুলো করা হয় প্রচলিত, খুব সহজ। তাহলে মনে রাখবে যে অ্যাসিড অ্যামাইড, অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাসিড অ্যামাইড বলে এক শ্রেণীর যৌগ আছে যাদের সাধারণ সংকেত হলো CONH2। এদের সাধারণ বা প্রচলিত নাম করার পদ্ধতি কীরকম? অ্যাসিডের ইক অ্যাসিড কথাটা বাদ যাবে আর অ্যামাইড কথাটা যুক্ত হবে। যেমন অ্যাসিটামাইড, যেমন ফর্মামাইড, প্রোপিনোমাইড ইত্যাদি। আইইউপিসিতে এবার নাম দেখব। আইইউপিসিতে অ্যাসিড অ্যামাইডগুলোর নাম কীরকম হবে? আমরা তো বেশ কয়েকটা দেখেছি, তো তাহলে নিয়মগুলো যদি বলি, কি বলবো? দীর্ঘ শৃঙ্খল গঠন, দীর্ঘ শৃঙ্খল গঠন মনে পড়ে যাবে তো সব নিয়ম। 2 নাম্বার কী ছিল বলো তো? নম্বর প্রদান, নম্বর প্রদান। এবং নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে যে CONH2 যে কার্বনটা আছে, এই কার্বনটাকে 1 নম্বর দিব, মনে থাকবে। এইভাবে নম্বর প্রদান করা, 1 নম্বর দিয়ে তারপর চলে যাব দীর্ঘ শৃঙ্খল। 3 নাম্বার নম্বর সহ শাখা উল্লেখ, যদি শাখা থাকে তাহলে নম্বর সহ শাখা উল্লেখ করব, নম্বর সহ শাখা উল্লেখ। 4 নাম্বার কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, দীর্ঘ শৃঙ্খলের কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তার সাথে আন কথাটা যুক্ত করব, তার সাথে মিথ ইথ আন, তার সাথে অ্যামাইড কথাটা যুক্ত করব, অ্যামাইড। বোঝা গেছে? আর এই আন আর অ্যামাইড একসাথে সন্ধিযুক্ত করলে কি হবে বলো তো? আনামাইড। আনামাইড, এইভাবে উচ্চারণগুলো হবে এবং আটা আবার মিথিতের সাথে সন্ধিযুক্ত হয়ে যাবে, ফলে নামটা খুব সহজ হবে। দেখো, যেমন CH3CONH2, আইইউপিসিতে এর নাম কী হবে বলো তো? তাহলে প্রথমে আমরা দীর্ঘ শৃঙ্খল গঠন, দুটো কার্বনের শৃঙ্খল গঠন করা যাবে। নম্বর প্রদান, এটা 1 নম্বর তো বলে দিয়েছি, এটা 2 নম্বর হয়ে গেল। শাখা নেই, চলে আসো 4 নম্বর। দুটো কার্বন থাকলে ইথ, তার সাথে আন কথাটা যুক্ত হবে, আন, তার সাথে অ্যামাইড কথাটা যুক্ত হবে, তাই কি না? এবং সবগুলো কথা যদি জুড়ে দিই, এখানে মনে রাখবে যে এই অ্যামাইড যে কথাটা, আন প্লাস অ্যামাইড, যেহেতু 1 নম্বরে আছে, ফলে গোটা কথাটা জুড়ে দিলে কি হবে? ইথানামাইড। ইথানামাইড। এইভাবে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা হয়। যেমন CONH2, তাহলে এটার নাম কী হবে বলো তো? একটাই কার্বন আছে, তাই কি না? তাহলে একটা কার্বন থাকলে মিথ, আর তার সাথে অ্যামাইড কথাটা যুক্ত হবে, মিথানামাইড।
মিথানামাইড সন্ধিযুক্ত করে মিথানামাইড। আবার যদি একটা বড় যৌগ নিই, বোঝা যাচ্ছে তো, খুব সহজ আছে, নিয়মগুলো এখানে লেখা আছে। যেমন CH3, একটা আমি বড় যৌগ নিলাম CH3, তারপরে CH2, তারপর CH, C2H5, CH3, তারপরে হয়তো CONH2। বোঝা গেছে? তাহলে এটার নাম কি হবে বলো তো? খুব সহজে করতে পারি, যেমন 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5। বোঝা গেছে? তাহলে দুটো শাখা আছে, একটা 2 নম্বর, একটা 3 নম্বরে, ইথাইলের ই আর মিথাইলের এম। তাহলে কোনটা আগে আলফাবেটিক্যালি হবে? ইথাইল। তাহলে কি নাম হবে? 3 ইথাইল হলো। তারপরে 2 মিথাইল, তাই হবে তো, 2 মিথাইল। তারপরে কি হবে বলো তো? 5টা কার্বন আছে, পেন্ট যোগ আন, পেন্টান, আনযুক্ত হবে। আর কত 1 নম্বর আছে? পেন্টানামাইড। এইভাবে নামকরণ করা হয়, অথবা পেন্টান 1 অ্যামাইড, এভাবেও আমরা নামকরণ কিন্তু করতে পারি। আমার কথা বোঝা গেছে? তো এই কোনো অসুবিধা? ঠিক আছে, বোঝা গেল? তাহলে যে সমস্ত জৈব যৌগের মধ্যে CONH2 গ্রুপ থাকে তাদের কি করা হয়? ইউপেক পদ্ধতিতে নামকরণ করার সময় এইভাবে আমরা নামকরণ করি। তোমরা বলতে পারবে তাহলে এই যৌগটার নাম কি হবে? IUPACতে CH3, তারপরে CH2 বা CH3, CONH2। বলো তো এই যৌগটার IUPACতে নাম কি হবে? অ্যাসিড এনহাইড্রাইড, সংকেতটা বেশ বড় হয় এদের সাধারণ সংকেত হলো RCOOCOR'। দেখতে পাচ্ছ বেশ বড় সংকেত, অ্যাসিড এনহাইড্রাইড। অর্গানিক কেমিস্ট্রিতে এই শ্রেণীর যৌগগুলো একটু বড় কিন্তু সহজ নামকরণ। যেমন এদের সাধারণ নাম কিভাবে বা প্রচলিত নাম, এদের সাধারণ নাম করার ক্ষেত্রে অ্যাসিড কথাটা বাদ যাবে। অ্যাসিড থেকে এরা জাত, অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড কথাটা বাদ যাবে এবং অ্যাসিডের পরিবর্তে আমরা এনহাইড্রাইড কথাটা যুক্ত করব। এনহাইড্রাইড। বোঝা গেছে? খুব সহজ আছে। যেমন দেখো CH3, COO, COCH3। তাহলে বলো তো এর প্রচলিত নাম কি হবে? এটা 2টো কার্বনওয়ালা অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তাই কিনা বলো? এইদিকেও 2টো কার্বন আছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড, এই একটা পার্ট আর একটা পার্ট আর প্রাইম, এটা এটা আর প্রাইম, তাই কিনা বলো? তাহলে এর সাধারণ নাম 2টো কার্বনওয়ালা অ্যাসিটিক অ্যাসিড কথাটার পরিবর্তে শুধু এনহাইড্রাইড যুক্ত হয়, ফলে এর নাম হবে অ্যাসিটিক এনহাইড্রাইড। অ্যাসিটিক এনহাইড্রাইড, এই হলো প্রচলিত নাম। অসুবিধা নাই তো বুঝতে? তাহলে আজকে থেকে আমাদের একটা কথা মনে রাখা দরকার, অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারছো আমরা বেশ 2-3টা ক্লাস চলছে আমাদের, যেখানে IUPACতে বিভিন্ন শ্রেণীর যৌগগুলোর নামকরণের সাথে সাথে আমরা তাদের সাধারণ নাম, সংকেত, কার্যকরী গ্রুপ, বিভিন্ন বিষয়গুলো একসাথে ধরে নিচ্ছি। আজকে আমরা ওরকমই একটা শ্রেণী দেখছি যেটা বেশ বড় সড়ো সংকেতযুক্ত, যাদেরকে অ্যাসিড এনহাইড্রাইড বলে। আর এই অ্যাসিড এনহাইড্রাইডের সাধারণ সংকেত হলো এটা, এবং এদের নাম, প্রচলিত নাম বা সাধারণ নামকরণের ক্ষেত্রে অ্যাসিড থেকে এরা অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড জাত এরা, সেই জন্য অ্যাসিডের নাম থেকে এদের নাম তৈরি করা হয়। অ্যাসিডের শুধু অ্যাসিড কথাটার জায়গায় এনহাইড্রাইড কথাটা জুড়ে দিতে হয়। যেমন এই যৌগটা দেখো আর প্রাইম 2টো কার্বন যুক্ত, 2টো কার্বন হওয়ার জন্য অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা তৈরি, ফলে অ্যাসিটিক অ্যাসিড কথাটা বাদ দিয়ে অ্যাসিটিক এনহাইড্রাইড, এইভাবে নামকরণ করা হয়। ঠিক আছে, আমরা এবার দেখব এদের IUPACতে নামকরণ কিভাবে করা হয়। IUPACতে তাহলে আমরা কি করব? দেখো দীর্ঘ শৃঙ্খল গঠন বরাবর যে নিয়মগুলো আমরা ফলো করছি। তারপরে নম্বর প্রদান করব। তারপরে নম্বর সহ যদি শাখা থাকে শাখা উল্লেখ, নম্বর সহ শাখা উল্লেখ করব যদি থাকে। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে। তারপরে মিত ঈদ, তার সাথে আন কথাটা যুক্ত করব, মিত ঈদ আন। তার সাথে নৈক কথাটা, এদের ক্ষেত্রে নৈক কথাটা আসে, আনের সাথে নৈক, আর শেষে এনহাইড্রাইড দিয়ে শেষ করতে হয়, এনহাইড্রাইড।
অ্যানহাইড্রাইড, বোঝা গেছে। আর এগুলা সন্ধিযুক্ত হয়ে যাবে অ্যানহাইড্রাইড। খুব সহজ আছে। তাহলে এদের প্রথম তিনটা তো সবার ক্ষেত্রে একই, শুধু মিথিদের সাথে আন, তার সাথে নৈক কথাটা যুক্ত হয়ে যাবে, মিথানৈক, ইথানৈক, বিউটানৈক আর অ্যানহাইড্রাইড কথাটা যুক্ত হবে। যেমন দেখো দেখি CH3, CO, O, COCH3, তাহলে এর IUPACতে নাম কি হবে? ঠিক আছে, শাখা টাকা কিছু নেই, 1 নম্বর দুটো কার্বন আছে, এইদিকেও যা এটা আর এটা আর প্রাইম দুটো একই, এই কথা বোঝা গেছে। তাহলে আর প্রাইম দুটো একই কার্বন আছে, তাহলে কি হবে? দুটো কার্বন হলে ইথ, তার সাথে আন কথাটা যুক্ত হবে, ইথ আন নৈক, তাহলে কি হবে? ইথানৈক, বোঝা গেল। তার সাথে কোন শব্দটা যুক্ত হবে? অ্যানহাইড্রাইড, তাহলে এর নাম হবে ইথানৈক অ্যানহাইড্রাইড। এইভাবে নামকরণগুলো করা হয়, ইথানৈক অ্যানহাইড্রাইড, বোঝা গেল। তাহলে বেশ বড় সংকেত হলো IUPACতে আমরা সহজে নামকরণ করে দিতে পারি। আমরা দেখেই বুঝতে পারছি এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। এদের নামকরণ করার সময় যে আর প্রাইমগুলো আছে তাদের কার্বন সংখ্যা কাউন্ট করতে হয়, সেই অনুযায়ী মিথ, ইথ, প্রপ, তার সাথে আন কথাটা যুক্ত হবে এবং নৈক কথাটা যুক্ত হবে এবং সন্ধিযুক্ত হয়ে গেলে ইথানৈক মিথানৈক হবে। কিন্তু মনে রাখবে, যদি আর ও আর প্রাইম যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আলফাবেটিক্যালি করতে হবে, ABC অনুযায়ী করতে হবে। যেমন CH3, CO, O, CO, CH2, CH3, এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা আর এটা আর প্রাইম, এই দুটো সমান নয়, তাই কি না? এখানে দুটো কার্বন আছে আর এখানে 1, 2, 3টা কার্বন আছে, তখন কিন্তু আলফাবেটিক্যালি উচ্চারণ করবো। দুটো থাকলে কি ইথ আর 3টা থাকলে প্রপ, তাহলে আমরা কি বলবো? ইথানৈক, আলাদা আলাদা করে নাম করব। ইথানৈক, তারপরে কি বলবো? প্রোপানৈক, 3টা কার্বন আছে, তারপরে অ্যানহাইড্রাইড কথাটা জুড়ে দেবো, ইথানৈক, প্রোপানৈক, অ্যানহাইড্রাইড। খুব সহজে নাম করা যায়, অ্যানহাইড্রাইড। এইভাবে অ্যাসিড অ্যানহাইড্রাইডের নামকরণ করা হয়। স্টার আর একটা শ্রেণী অর্গানিক জৈব যৌগের, খুব ইম্পর্ট্যান্ট। স্টারে আমরা বহু জায়গায় স্টার নিয়ে আমরা কাজ করি এবং স্টারের সাধারণ সংকেত হলো RCOO আর প্রাইম, বুঝা গেছে। আজকে থেকে মনে রাখবে যে স্টার শ্রেণীর যৌগগুলো সাধারণ সংকেত হলো এটা, এবং এদের সাধারণ যে নাম বা প্রচলিত নাম, সাধারণ নাম কিভাবে করা হয়? সাধারণ নামের ক্ষেত্রে মনে রাখবে অ্যাসিড থেকেই এরা জাত, ফলে অ্যাসিডের ইক অ্যাসিড কথাটা বাদ যাবে, মনে থাকবে ইক অ্যাসিড। এই ইক অ্যাসিডের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এড কথাটা ব্যবহার করব, এড, ঠিক আছে। আর প্রথমে কি করা হয়? আর উল্লেখ করা হয়, আর প্রাইম উল্লেখ করা হয়, তার সাথে অ্যাসিডের ইক অ্যাসিড কথাটা বাদ দিয়ে এড কথাটা যুক্ত করতে হয়। তাহলে প্রথমে আর উল্লেখ করতে হয়। যেমন আমরা যদি বলি এটার নাম কি হবে? তাহলে COCH3, তাহলে এটা কী হলো? এটা হলো আর গ্রুপ, এটা হলো আর প্রাইম, তাহলে আর প্রাইমটা আগে উল্লেখ করব, অ্যালকিল গ্রুপটা মিথাইল, হলো। তারপরে চলে আসবো এখানে কার্বন সংখ্যা অনুযায়ী দুটো কার্বন আছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড জাত এটা, তার সাথে ইক অ্যাসিড কথাটা বাদ দিয়ে এড কথাটা যুক্ত হবে, ফলে মিথাইল অ্যাসিটেট। এই হলো এদের প্রচলিত নাম, মিথাইল অ্যাসিটেট, বোঝা গেছে। খুব সহজ। আবার বলছি, এদের নামকরণ করার সময় প্রথমে যে আর প্রাইমটা আছে অ্যালকিল গ্রুপটা, এই অ্যালকিল গ্রুপটা উল্লেখ করতে হবে। তারপরে অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিড, ইক অ্যাসিড এই শব্দটার পরিবর্তে এড কথাটা যুক্ত করতে হবে। যেমন অ্যাসিটিক অ্যাসিড, ইক অ্যাসিড কথাটা বাদ দিয়ে অ্যাসিটেট, মনে থাকবে কথাটা কি বললাম? ইথ কথাটা বাদ দিয়ে অ্যাসিটেট। এইভাবে সহজে আমরা নামকরণগুলো করতে পারি, ঠিক আছে। আমরা যদি আর একটা দেখি তাহলে কি হবে বলো তো? যেমন এরকম যদি হয় HCOC2H5, তাহলে এর নাম, প্রচলিত নাম কি হবে? প্রথমে এই আর প্রাইমটা উল্লেখ করব, ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল, তার সাথে একটা কার্বনওয়ালা অ্যাসিড ফর্মিক অ্যাসিড, ইক অ্যাসিড বাদ দিয়ে এড কথাটা যুক্ত হবে, ফলে ইথাইল ফরমেট। আমরা সহজে এই নামগুলো করতে পারি, বোঝা গেছে। আমরা এবার IUPACতে নামকরণ দেখব। এস্টারের IUPACতে কীভাবে নামকরণ করা হয়? দীর্ঘ শৃঙ্খল গঠন,
দীর্ঘ শৃঙ্খল গঠন। তারপরে নম্বর প্রদান, স্টারের নম্বর প্রদানের ক্ষেত্রে দেখবে যে সি ও আর প্রাইম, এই যে সিটা আছে এটাকে 1 নম্বর দেওয়া হয়। তাহলে নম্বর প্রদানটা একটা ফ্যাক্টর, নম্বরটা যদি ঠিকঠাক দিতে পারো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। 1 নম্বর দিলাম। তারপরে নম্বর সহ শাখা যদি থাকে, নম্বর সহ শাখা উল্লেখ। তারপরে আমরা চলে আসবো কার্বন সংখ্যা অনুযায়ী মিতিত। মনে থাকবে এই জায়গাটা 3 নাম্বার থেকে 4 নাম্বার পয়েন্টে যখন যাব তখন একটু ভালো করে খেয়াল রাখবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? তাহলে এদের ক্ষেত্রে মনে রাখবে মিত ইত প্লাস আন কথাটা যুক্ত হবে প্লাস নয়েট। মনে থাকবে এদের কি যুক্ত হবে? আন প্লাস নয়েট। যেমন মনে থাকবে তো আমার কথাটা? তাহলে এইভাবে আমরা সহজে এই জায়গাটা মনে রাখবে মিত ইত প্লাস আন প্লাস নয়েট সন্ধিযুক্ত হয়ে যাবে, এবং যেমন ওয়েট নয়েট হয়ে যাবে সন্ধিযুক্ত হয়, ওয়েট কথাটা যুক্ত করা হয়। চলে আসো, যেমন CH3 CO CH3 এর নামকরণ করব। তো এর নামকরণ করার সময় মিত ইত, তার আগে কি করা হয় বলো তো? এই যে আর প্রাইম উল্লেখ করা হয়, যে আর প্রাইমটা আছে ডান দিকেরটা, ঠিক আছে? তাহলে এটা কি? মিথাইল। হ্যালো, তার সাথে 1 নম্বর 2 নম্বর কার্বন আছে ইথ, তার সাথে আন কথাটা যুক্ত হবে, ওয়েট কথাটা যুক্ত হবে, আন আর ওয়েট কথাটা সন্ধিযুক্ত হয়ে আনয়েট হয়ে যায়, আনয়েট। দেখতে পাচ্ছ? আনয়েট, ঠিক আছে? তাহলে মিথ ইথ, তার সাথে আনয়েট কথাটা যুক্ত হলে ইথানয়েট। এইভাবে আমরা সহজে কিন্তু নামকরণ করতে পারি, কোনো অসুবিধা? বোঝা গেছে তো? আরেকবার বলছি, স্টার শ্রেণীর নামকরণ করার ক্ষেত্রে COO প্রাইম, এই সিটাকে 1 নম্বর দিতে হয়। নম্বর সহ শাখা থাকলে শাখা উল্লেখ করতে হয়। মিতি, তার সাথে আন প্লাস ওয়েট কথা, আন আর ওয়েট সন্ধিযুক্ত করলে আনওয়েট কথাটা যুক্ত হবে। তার আগে আর প্রাইমটা উল্লেখ করতে হয়, এই আর প্রাইমটা এখানে আর প্রাইম উল্লেখ করতে হয়। যেমন আমরা আরেকটা যদি দেখি CH3 CO C2H5, বলো তো এটার নাম কি হবে? তাই না? তাহলে আমরা আগে আর প্রাইমটা উল্লেখ করব, এটা আর প্রাইম, তার আগে নম্বরিং দিব। আর প্রাইমটা কি? ইথাইল গ্রুপ, ইথাইল। হলো, তার সাথে 2টো কার্বন আছে, ইথ যোগ আন যোগ ওয়েট, ইথানয়েট। এই খুব সহজে নামকরণ করতে পারি। তাহলে তোমরা বলতে পারবে যে এটার নাম কি হবে বলো তো? IUPAC-তে এই যৌগটার নাম কি হবে? আর একটা শ্রেণীর জৈব যৌগ, প্রাইমারি অ্যামিন, যাদের সাধারণ সংকেত হলো RNH2। যে সমস্ত যৌগের মধ্যে NH2 গ্রুপ থাকে তাদের আমরা অ্যামিন বলি। কিন্তু এই NH2-র সাথে যদি R গ্রুপ থাকে, অর্থাৎ অ্যামিন আবার 3 রকম হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। বোঝা গেছে? মনে থাকবে তো? অ্যামিন 3 ধরনের হয়, 3টা শ্রেণীর অ্যামিন আমরা পাই, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আমরা প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিনের নামকরণ করব, যাদের মধ্যে NH2 গ্রুপ থাকবে। এদের সাধারণ নাম কিভাবে করা হয় বলো তো? জানা আছে সাধারণ নাম কীভাবে করা হয়? আর দেখতে পাচ্ছ জৈব রসায়নের বিশাল একটা প্রস্তুতি, বহু শ্রেণীর জৈব যৌগ হয়। এদের সাধারণ নামের ক্ষেত্রে প্রথমে আর গ্রুপটা নামকরণ করা, এই অ্যালকিল গ্রুপের নাম লেখা হয়। আর অ্যালকিল গ্রুপটা ভীষণ ইম্পর্টেন্ট, নিশ্চয়ই আন্দাজ পাচ্ছ যে কতটা প্রয়োজন। তাহলে অ্যালকিল গ্রুপের নামের সাথে অ্যামিন কথাটা জুড়ে দিয়ে এদের সাধারণ নাম করা হয়। যেমন CH3NH2, এটা মিথাইল গ্রুপ, তার সাথে এটার জন্য অ্যামিন কথাটা যুক্ত হবে, এটা হলো মিথাইল গ্রুপ, তার সাথে এটার জন্য অ্যামিন। তাহলে কি নাম হবে? মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। বোঝা গেছে? খুব এই হলো প্রচলিত নাম। যেমন CH3CH2NH2, তাহলে এটার নাম কী হবে বলো তো? এটা কি? ইথাইল গ্রুপ, তার সাথে অ্যামিন কথাটা যুক্ত হবে, ফলে নাম হবে ইথাইল অ্যামিন। এইভাবে প্রচলিত নাম করা হয় প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে, মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, প্রোপাইল অ্যামিন ইত্যাদি। বোঝা গেছে? আমরা এবার IUPAC-তে নাম দেখব, IUPAC-তে কীভাবে নামকরণ করা হয়। তো IUPAC-তে তো এতগুলো করার পর আমরা নিশ্চয়ই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দীর্ঘ শৃঙ্খল গঠন, এই জিনিসগুলো দেখতেই পাচ্ছ। দীর্ঘ শৃঙ্খল গঠন 2 নাম্বার হলো নম্বর প্রদান, আর 3 নাম্বার হলো শাখা সহ নম্বর সহ শাখা যদি থাকে, নম্বর সহ শাখা উল্লেখ। ঠিক আছে?
তারপরে 4 নাম্বার নিয়মটাতে এসে আমাদের ইম্পর্টেন্ট কথা মিথ 4 নম্বরে কি মিথ ইথ, তার সাথে আন কথাটা জুড়ে দিবে। আবার আমি বলছি 4 নম্বরে এসে কিন্তু আমাদের নিয়মটা শুরু হবে। মনে থাকবে কথাটা মিথ ইথ আন, তার সাথে মনে রাখবে NH2 গ্রুপের নম্বর প্লাস এমিন কথাটা যুক্ত হবে। এই হলো এদের নামকরণের ছোট্ট একটা নিয়ম। প্রথম 3টা নিয়ম তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু এই শ্রেণীর নামকরণ করার সময় মিতি তার সাথে আন কথাটা যুক্ত হবে আর NH2 নম্বরটা দিয়ে এমিন দিয়ে শেষ করতে হবে। খুব সহজ তো, দেখো দেখি তাহলে কীরকম হওয়া উচিত। CH3 CH2 NH2, এটার নাম কি হবে IUPACতে? প্রথমে নম্বর প্রদান করব, শাখা নেই, 2টো কার্বন আছে ইথ, তার সাথে আন কথাটা যুক্ত হবে, তাহলে কি হবে ইথান। তারপরে NH2 নম্বর 1 নম্বরে আছে 1, তারপরে এমিন। এই কিন্তু এখানে একটা কথা মনে রাখবে যে 2টো কার্বন যদি হয় 2 এমিন, ইথান 2 এমিন হতে পারে না, যেহেতু 2টা কার্বন ফলে 1 নম্বরে সবসময় এটা থাকে। সেই জন্য এই জায়গাটা আমরা সন্ধি যুক্ত করে লিখি। এই জায়গাটা সন্ধি যুক্ত করে কি লিখি, এর পরিবর্তে আমরা তাহলে কি লিখবো, 1টাকে তুলে দিয়ে ইথানামিন। আমার কথাটা বোঝা গেল? তাহলে এটা না লিখে এটা লিখি, যেহেতু 2 এমিন হতে পারে না, ইথান 2 এমিন হতে পারে না। বোঝা গেছে কথাটা? সেই জন্য স্পেশালি এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা কি করি, 1টাকে উচ্চারণ করি না। আমরা অন্য জায়গায় যদি দেখি CH3 CH3 CH2 NH2, তাহলে বলো তো এটার নাম কি হবে, তাই না? তাহলে এখান থেকে নম্বরিং 1 2 3, এটা শাখা 2 নম্বরে, তাহলে কি হবে 2 মিথাইল হয়ে গেল। 3টা কার্বন আছে, তাহলে প্রপ, তার সাথে আন কথাটা যুক্ত হবে, প্রপান। কত এমিন? 1 নম্বরে আছে, তাহলে 1 এমিন। এইভাবে আমরা নামকরণ করে থাকি, অসুবিধার কিছু নেই, সিস্টেমেটিক নামকরণ করব। তাহলে প্রাইমারি এমিনের এইভাবে নামকরণ করা হয়। যৌগটার নাম কি হলো 2 মিথাইল প্রপান 1 এমিন। আমরা যদি আরেকটা বড় যৌগ নিই, এমিনের প্রাইমারি এমিনের যদি একটা বেশ বড় সড়ো যৌগ নিই, তাহলে কী হবে নামটা বলো তো? আমরা যদি বেশ বড় সড়ো একটা যৌগ নিই, যেমন মনে করো CH3 CH C2H5, তারপরে CH2 CH3 NH2। বলো তো এই যৌগটার নাম কী হবে? দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো যৌগ, ঠিক আছে? তা আমার নাম্বারিং করব 1 2 3 4 5 6 হয়ে গেল। এবার 2টো শাখা দেখতে পাচ্ছ, 2টো শাখা আছে, একটা ইথাইল একটা মিথাইল, তাহলে ইথাইলটা আগে হবে 4 ইথাইল হলো, তারপরে 5 মিথাইল। সিস্টেমেটিক্যালি নাম হবে তো, অসুবিধার কিছু নেই, হয়ে গেল। তারপরে 6টা আছে হ্যাক্স যোগ আন হ্যাক্সান, তারপরে NH2 নম্বর 2 নম্বরে আছে 2 এমিন। এই হলো এত বড় যৌগটারও নাম আমরা খুব সহজে করে দিতে পারি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে তাহলে এই যৌগটার নাম কি হবে, CH3 CH2 CH NH2 CH3। IUPACতে এই যৌগটার নাম কি হবে বলো তো? প্রাইমারি এমিনের নাম দেখলাম, প্রাইমারি এমিনের নামের সাথে সামান্য একটু চেঞ্জ হয়, সেকেন্ডারি এমিনের নাম হয়, এবং সেকেন্ডারি এমিনের সাধারণ সংকেত হলো RNS R প্রাইম। ঠিক আছে? এদের নামকরণে যেইটুকু জায়গা চেঞ্জ হয় সেইটুকু জায়গা শুধু R প্রাইম উল্লেখ করতে, এটা অ্যালকিল গ্রুপ R প্রাইম উল্লেখ করব। ঠিক আছে? R প্রাইম উল্লেখ করার সময় যেমন N অ্যালকিল গ্রুপের নাম লিখতে হয়, N কথাটা থাকবে N অ্যালকিল গ্রুপ, এইভাবে নামকরণ করা হয়। ঠিক আছে? তারপরে যা আছে তাই মিথ ইথ হবে, তার সাথে আন কথাটা যুক্ত হবে, আর NH2 গ্রুপের নম্বর দিয়ে প্লাস এমিন কথাটা যুক্ত হবে। এই হলো সেকেন্ডারি এমিনের নামকরণ। সহজ আছে, আগের প্রাইমারি এমিনের নামকরণের সমস্ত নিয়মই থাকবে, শুধু এক্ষেত্রে কি করতে হবে যে অ্যালকিল গ্রুপটার নামকরণ করতে হবে N অ্যালকিল গ্রুপ। যেমন আমরা যদি দেখি CH3, তারপরে NHCH3, এটার একটা সেকেন্ডারি এমিন। ঠিক আছে? এই গ্রুপটা হলো
আর এই গ্রুপটা হলো আর প্রাইম, তাহলে আগে আর প্রাইমে উল্লেখ করবো, এটা মিথাইল, তার সাথে এন এর সাথে কথাটা উচ্চারণ করতে হবে, তাহলে কি লিখবো, এন মিথাইল, তাই কি না বলো, হয়ে গেল। তারপর আগের নিয়মে চলে আসলো, একটাই কার্বন আছে মিথ, তার সাথে আন কথাটা যুক্ত হবে মিথান, তারপরে ওয়ান এমিন, যেহেতু মিথান টু এমিন হতে পারে না সেই জন্য সন্ধি যুক্ত করে দিব, ওয়ানটা উজ্জ্ব করে দিব, তাহলে মিথানামিন। এইভাবে নামকরণ করা হয়, বোঝা গেছে না, সহজ আছে। শুধু অতিরিক্ত হলো এই এন অ্যালকিল গ্রুপটার উচ্চারণটা হলো অতিরিক্ত, বাকি সমস্ত নিয়ম প্রাইমারি এমিনের মতনই, যেমন CH3 CH2 NH CH2 C2H5, এটার নাম কি হবে বলো তো, তাহলে এই যে আর প্রাইমটাকে উল্লেখ করব, এটা ইথাইল গ্রুপ, কি লিখবো তাহলে, এন ইথাইল, তাই হবে কি না, হয়ে গেল। তারপরে দুটো কার্বন আছে ইথ, তার সাথে আন ইথান, আবার যেহেতু এক নম্বরে যুক্ত আছে এবং দুটা কার্বন সেই জন্য আমরা এখানে কিন্তু ওয়ানটাকে উজ্জ্ব করে দিব, তাহলে ইথানেমিন। এই হলো দ্বিতীয় যৌগটার নাম। আমরা যদি আর একটা যৌগ দেখি, বোঝা যাচ্ছে তো, আর একটা যৌগ যদি দেখি তাহলে কি হবে বলো তো, এরকম যদি হয় যৌগটা CH3 CH CH3 NH CH3, তাহলে এই যৌগটার নাম কি হবে, তাই না। তাহলে নম্বর দেওয়ার ক্ষেত্রে 1 2 3, আগে এই গ্রুপটা উল্লেখ করব, কি লিখব, এন মিথাইল, তাই লিখবো কি না বলো, বোঝা যাচ্ছে। ঠিক আছে, প্রথমে আর প্রাইম উল্লেখ করবো, এই যে আর প্রাইমটা উল্লেখ করব, এন মিথাইল, তারপরে তিনটা কার্বন আছে প্রপ, তার সাথে আন কথাটা যুক্ত হবে প্রপান, তারপরে NHটা 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে 2 এই তো খুব সহজ তো, প্রপান 2 বোঝা গেছে। আমরা খুব সহজে এই নামগুলো করতে পারি। আমরা যদি টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে দেখি, তাহলে টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে এক্ষেত্রে সাধারণ যে সংকেত হবে সেই জায়গাগুলো একটু দেখে নেব। টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে টারশিয়ারি অ্যামিন 3 ডিগ্রি হয়, প্রথমে আমরা বলেছিলাম অ্যামিন 3 ডিগ্রি, 3 রকমের হয় টারশিয়ারি অ্যামিন। টারশিয়ারি অ্যামিনের সাধারণ সংকেত কি, আর এন আর 2 প্রাইম, ঠিক আছে, অর্থাৎ 3টা অ্যালকিল গ্রুপ থাকবে, ফলে এদের সাধারণ সংকেত এরকম না দিয়ে আমরা অনেক সময় এইভাবে লিখি, এটা হলো টারশিয়ারি অ্যামিনের সংকেত। এবং টারশিয়ারি অ্যামিনের যেই জায়গাটুকু শুধু চেঞ্জ হবে সেই জায়গাটুকু হলো যে আমাদের যে R1 তিনটা আর অ্যালকিল গ্রুপ যে আছে, সেই 3টা অ্যালকিল গ্রুপকে আমরা আর প্রাইম আর এদেরকে আগে উল্লেখ করি, কি করে, এন অ্যালকিল গ্রুপের নাম লিখি, দুবার এন লিখি, এই কথা বোঝা গেছে। এন অ্যালকিল গ্রুপ উল্লেখ করা এইভাবে, এন অ্যালকিল গ্রুপ। তারপরে যা বাকি যা নিয়ম আছে তাই কি হবে, মিথ ইথ, তার সাথে আন কথাটা যুক্ত হবে, তারপরে NH2 নম্বর বলবো আর এমিন দিয়ে শেষ করব। এই তো, বাকি নামকরণের কোনো পরিবর্তন নেই। খেয়াল করে দেখো, যদি সেকেন্ডারি অ্যামিন হয় তাহলে একবার এন অ্যালকিল গ্রুপ বলবো, আর টারশিয়ারি অ্যামিন হলে দুবার বলবো। যেমন দেখো দেখি, CH3 N CH3 CH3, দেখো এটা 3টা অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এটা টারশিয়ারি অ্যামিন, ঠিক আছে। এবার নামকরণ করব, তো এই অ্যালকিল গ্রুপগুলোর নামগুলো আগে বলবো, যেমন এটা একটা আছে, এটা একটা আছে, বোঝা গেছে। তাহলে কি লিখবো, এন আর একই গ্রুপ যদি হয়, একই গ্রুপ যদি হয়, একই গ্রুপ হলে ট্রাই কথাটা উল্লেখ করতে হবে, বুঝা গেছে। তাহলে কি বলবো, এন ডাইমিথাইল, আর একটাই কার্বন আছে, তাহলে কি হবে, মিথানেমিন। এইভাবে আমাদের নামগুলো করা হয় 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে খুব সহজ আছে। আমরা যদি অন্য একটা যৌগ মনে করে এরকম করে যৌগ নিলাম, CH2, তারপরে N CH3 CH3, তাহলে দেখতে পাচ্ছ 3টা অ্যালকিল গ্রুপ আছে, এটার নাম কি হবে, তাহলে এই গ্রুপগুলো আগে উল্লেখ করব, কারণ এই বড় গ্রুপটাকে আমরা মেন হিসাবে ধরবো, আর হিসাবে ধরবো। তাহলে কি হবে, N দুটো থাকার জন্য ডাইমিথাইল, বোঝা গেছে না। তারপরে দুটো কার্বন আছে, তাহলে ইথ যোগ এমিন, ইথানেমিন। এইভাবে আমরা সহজে কিন্তু টারশিয়ারি অ্যামিনের নামকরণ করতে পারি।
একাধিক কার্যকরী গ্রুপ, একাধিক কার্যকরী গ্রুপ অবস্থিত। কি হবে বলো তো, যদি একাধিক একই যৌগে যদি একাধিক কার্যকরী গ্রুপ থাকে তাহলে আইইউপিএসিতে কীভাবে নামকরণ করা হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা নির্দিষ্ট একটা একটা করে গ্রুপ তো দেখলামই, ফলে একাধিক কার্যকরী গ্রুপ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আইইউপিএসির নামকরণের কিছু নির্দিষ্ট নিয়ম আমরা ফলো করি। যেমন 1 নম্বর নিয়ম, সে দীর্ঘ শৃঙ্খল গঠন, মনে থাকবে দীর্ঘ শৃঙ্খল গঠন। এবং দীর্ঘ শৃঙ্খল গঠনের ক্ষেত্রে মনে রাখবে যে একাধিক কার্যকরী গ্রুপ যদি উপস্থিত থাকে তাহলে সবগুলো কার্যকরী গ্রুপ অনুযায়ী নামকরণ কিন্তু হয় না। এদের মধ্যে একটা গ্রুপ হবে প্রধান আর বাকিগুলো হবে অপ্রধান, বা তাদেরকে আমরা শাখা হিসাবে বিবেচনা করব। মনে থাকবে ভীষণ ইম্পর্টেন্ট কথা, যদি একাধিক কার্যকরী গ্রুপ উপস্থিত থাকে তাহলে তাদের মধ্যে একটা গ্রুপ হবে প্রধান গ্রুপ আর বাকিগুলো হবে অপ্রধান। কোনটা প্রধান হবে, আমরা প্রাধান্যের যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছ, উপর থেকে নিচে নামলে ধীরে ধীরে প্রাধান্য কমতে থাকবে। ফলে এই COOH গ্রুপের প্রাধান্য CONH2 তুলনায় বেশি, এই গ্রুপের প্রাধান্য এই গ্রুপের তুলনায় বেশি। ফলে প্রাধান্যের ক্রম অনুসারে সাজানো আছে, নিচ থেকে উপরে উঠলে প্রাধান্য বৃদ্ধি পায়। তো যদি দুটো গ্রুপ উপস্থিত থাকে, ভালো করে খেয়াল করে দেখো, মনে করো এই গ্রুপটাও আছে এই গ্রুপটাও আছে, তাহলে এই গ্রুপটা প্রধান হবে এবং এই গ্রুপটা শাখা হবে বা অপ্রধান গ্রুপ হবে, তখন এর নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, যখন এর শাখা হিসাবে থাকবে তখন এই গ্রুপটার নাম হবে অক্সো, এই গ্রুপটা যখন শাখা হয়ে যাবে বা অপ্রধান গ্রুপ হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে ফর্মাল। এইভাবে নামগুলো কিন্তু দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। যেমন এই গ্রুপটা কার্বময়ল হয়ে যাবে, এই গ্রুপটা হাইড্রোক্সি হয়ে যাবে, এইভাবে কিন্তু এদের নামগুলো চেঞ্জ হয়ে যাবে। মনে থাকবে আমার কথাটা। তাই আমরা চলে আসবো যেমন দীর্ঘ শৃঙ্খল গঠন। এক্ষেত্রে মনে রাখবে দীর্ঘ শৃঙ্খলের মধ্যে কিন্তু কি থাকতে হবে, প্রধান গ্রুপ থাকবে, শাখা থাকবে, আর দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি থাকে ওই দ্বিবন্ধন ত্রিবন্ধনও সবাই থাকবে। ফলে এমনভাবে শাখাটা তৈরি করতে হবে যাতে প্রধান গ্রুপের মধ্যে সবগুলো থাকে। তারপরে নম্বর প্রদান করতে হবে। যেহেতু একাধিক গ্রুপ আছে তাহলে কিভাবে নম্বর প্রদান করব বলো তো, নম্বর প্রদানে মনে রাখতে হবে প্রধান গ্রুপ যেটা আছে প্রধান গ্রুপটা কম নম্বরের দিকে থাকে, কম নম্বর, অর্থাৎ এমন দিক থেকে নম্বরটা করতে হবে তাহলে প্রধান গ্রুপযুক্ত কার্বনটা কম নম্বর পায়। তারপরে শাখা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে যারা অপ্রধান গ্রুপ বা শাখা হয়ে গেল, সেই শাখা উল্লেখ করার সময় কি নিয়ম ফলো করতে হবে, শাখা উল্লেখ করার সময় এই আলফাবেটিক্যালি উল্লেখ করতে হবে। যদি ভিন্ন ভিন্ন হয়, একই শাখা হলে তো ডাই কথাটা আছে, বোঝা গেছে, আলফাবেটিক্যালি উচ্চারণ করতে হবে, লিখতে হবে। তারপরে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, সেই দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি থাকে তাহলে তাদেরকে উল্লেখ করতে হবে, যদি থাকে তাহলে দ্বিবন্ধন ত্রিবন্ধন উল্লেখ করব। এইভাবে সিস্টেমেটিক্যালি করতে হবে। তারপরে যেটা লাস্ট যেটা সেটা হলো প্রধান গ্রুপের প্রধান যে গ্রুপ আছে, প্রধান গ্রুপ তার শ্রেণী অনুযায়ী নামকরণ করতে হবে, শ্রেণীতে নামকরণ। বোঝা গেল? এইভাবে নিয়ম কয়েকটা ফলো করতে কি দাঁড়ালো, তাহলে একাধিক গ্রুপ যদি থাকে এদের মধ্যে, তাহলে এদের মধ্যে একটা হবে প্রধান, বাকিগুলো অপ্রধান বা শাখা হয়ে যাবে। এবং শাখার ক্ষেত্রে তাদের নামের একটা চেঞ্জ আছে, সেই নামের চেঞ্জটা আমাদের তো মনে রাখতে হবে যে এই গ্রুপটা যদি শাখা হয়ে যায় তার নাম কী হয়, এই গ্রুপটা শাখা হয়ে গেলে তার নাম কী হয়। বইতে লিস্ট দেওয়া আছে, আমি দিয়ে দিলাম, সেই নামটাকে মনে রাখার কথা বলবো। বোঝা গেছে? তো এই জায়গাটা একটু ফর্মা মাইল হবে, ফর্মা মাইল। বোঝা গেছে? যেমন ধরো আমরা ওইরকম একটা যৌগের নাম দিচ্ছি, তাহলে বলো দেখি একাধিক গ্রুপ থাকলে তার নামটা কী হবে, দ্বিবন্ধন CH, এরকম একটা নাম দেওয়ার চেষ্টা করছি আমরা। একটা যৌগের নাম দিব CH, তারপরে CH2 দ্বিবন্ধন COOH। বলো তো এটা দুটো গ্রুপ দেখতে পাচ্ছ, একটা COOH একটা দ্বিবন্ধন আছে, তাহলে এটার নাম কি হবে? তাহলে আমরা যেভাবে নামকরণ করেছি, এটা প্রধান গ্রুপ COOH দেখতে পাচ্ছ, প্রধান গ্রুপ, তারপরে 2 3 4 হলো। এবার আমরা কি করব, যে প্রধান গ্রুপ অনুযায়ী নামকরণ করার আগে দ্বিবন্ধনটা উল্লেখ করব। এই কথা বোঝা গেছে? তাহলে প্রথমে কী হবে, বিউড হলো, তারপরে 3 ইন, তারপরে অ্যাসিডের ক্ষেত্রে কী না হয়, বিউটিন 3 ইন, তারপরে ওইক অ্যাসিড। বুঝা গেছে? যেহেতু এটা 3 ইন ওইক অ্যাসিড, এই জায়গাটা আমরা সন্ধিযুক্ত করি,
সন্ধিযুক্ত করে লিখি, তাহলে কি নাম হবে বলো তো? এটা সন্ধিযুক্ত করে যদি লিখি বিউট 3 ইনোইক অ্যাসিড। ইনোইক মনে রাখবে, দ্বিবন্ধনের সাথে যদি অন্য কোনো গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্ধিযুক্ত করে লিখতে হয় ইনোইক অ্যাসিড। এইভাবে একাধিক গ্রুপ যদি থাকে আমরা নামকরণ এইভাবে করে থাকি। বোঝা গেছে? আবার বলছি যে এটা নম্বর প্রদান করলাম এবং দ্বিবন্ধন আছে আর COOH গ্রুপ আছে। COOH গ্রুপটা প্রধান গ্রুপ, ফলে এর নাম অনুযায়ী শেষ হবে। তার আগে কার্বন সংখ্যা অনুযায়ী মিথিত লিখলাম, তারপরে এটা শাখা হিসাবে 3 নম্বরে এটা আছে, এখানে 3 ইন লিখলাম। তারপরে এদের যে শেষ হয় নিশ্চয়ই মনে আছে ওইক অ্যাসিড দিয়ে শেষ হয়, ঠিক আছে? তাহলে ওইক অ্যাসিড অর্থাৎ 1 ওইক অ্যাসিড। এটা কি 1 ওইক অ্যাসিড। এই 1টাকে উচ্চারণ না করার জন্য, 1টাকে না লেখার জন্য এটা সন্ধিযুক্ত করে ইনোইক অ্যাসিড করে। একাধিক কার্যকরী গ্রুপযুক্ত দেখো 3টা যৌগ আমি লিখেছি, এই 3টা যৌগের আমরা নামকরণ দেখব। এবং একাধিক কার্যকরী বলো তো, এখানে 2টো কার্যকরী গ্রুপ আছে, একটা CO একটা CHO। বলতে পারবে কোনটা প্রধান আর কোনটা অপ্রধান? CO গ্রুপ আছে, দেখতে পাচ্ছ CO গ্রুপ আর CHO। এখানে চলে আসো, দেখো CHO উপরে আছে, CO নিচে আছে, ফলে CHO প্রধান গ্রুপ, ফলে এটা কিন্তু অপ্রধান গ্রুপ হয়ে যাবে। ফলে অ্যালডিহাইডের নাম অনুসারে নামকরণ করতে হবে, নম্বরিং করতে হবে। 1 2 3 4 নম্বরিং হয়ে গেল। এবার আমরা যে নিয়ম অনুযায়ী যে অনুযায়ী নামকরণ করি, 3 নম্বরে এটা শাখা হিসাবে আচরণ করবে, ফলে কী হবে? 3 অক্সো। দেখতে পাচ্ছ, এটা যখন শাখা হিসাবে হবে তখন এর নাম অক্সো হবে। 3 নম্বরে আছে, তাহলে 3 অক্সো। অসুবিধার কিছু নেই, খুব সহজ আছে, 3 অক্সো। তারপরে 4টা কার্বন আছে, অ্যালডিহাইডের নাম অনুসারে নাম হবে বিউট, তার সাথে আন কথাটা যুক্ত হয়, তার সাথে নেল কথাটা যুক্ত হয়, বলে বিউটানেল। এই হলো নাম। আগে একাধিক কার্যকরী গ্রুপ আছে, একটা প্রধান হবে, বাকি শাখার মতন আচরণ করে এবং তাদের নামগুলো দিয়ে দিয়েছি, ফলে শাখার মতন করে তাদের নম্বরশ লিখব। তাহলে এই যৌগটার নাম দেখো, একটা CO গ্রুপ আছে, একটা CHO গ্রুপ আছে, এটা শাখা হয়ে গেল, তাহলে 3 অক্সো বিউটানেল। আমরা এটাতে চলে আসো, দেখো দেখি এটাতে কি গ্রুপ আছে। এটাতে হ্যালো একটা শাখা আছে, একটা OH গ্রুপ আছে, একটা CO গ্রুপ আছে। তাহলে কোনটা প্রধান হবে? একটা হ্যালো আছে, একটা OH আছে, একটা শাখা। হ্যালো দেখো সবার নিচে আছে, তাহলে এটা শাখা। বুঝা গেছে কথাটা? এবার OH গ্রুপ দেখো, OH এখানে আছে আর CO উপরে আছে, তাহলে CO প্রধান হবে, তাহলে এই গ্রুপটা হবে প্রধান গ্রুপ আর এই দুটো হবে শাখা। ঠিক আছে? তাহলে এটা যদি প্রধান হয় তাহলে নম্বরটা এই দিক দিয়ে শুরু হবে 1 2 3 4 5। বোঝা যাচ্ছে তো? একাধিক কার্যকরী দেখতে পাচ্ছ, আমরা একটা করে শ্রেণী এতদিন 2-3 দিন ধরে আমরা দেখলাম, আজকে একই সাথে একাধিক গ্রুপ আছে। খুব ইন্টারেস্টিংও হতো। একাধিক গ্রুপ থাকলে কি করে নাম্বারটা আমি তৈরি করতে পারছি, সিলেকশন করতে পারছি, প্রধান গ্রুপ অপ্রধান গ্রুপ, এবং সেক্ষেত্রে নামও লিখতে পারছি। হলো এটা। এবার এরা শাখা হিসেবে আচরণ করবে। এটা শাখা যখন হবে তখন হাইড্রোক্সি H আর এটা ব্রোমিন B, তাহলে আলফাবেটিক্যালি কিন্তু ব্রোমিনটা আগে আসবে। তাহলে কি নাম হবে? 3 ব্রোমো। হলো, কি নাম হবে বলো তো? 3 ব্রোমো হয়ে গেল। তারপরে 4 হাইড্রোক্সি 3 ব্রোমো 4 হাইড্রোক্সি হয়ে গেল। তারপরে কিটোনের নাম অনুসারে পেন্ট, নিশ্চয়ই তোমাদের মনে আছে, তার সাথে আন যুক্ত হবে পেন্টান। তারপরে সিওর নম্বর 2 নম্বরে আছে, তারপরে 1 দিয়ে শেষ হয়, পেন্টান 2 ফলে এই যৌগটা দেখো 3টা আছে। কি করে নাম করলাম? প্রথমে 3 ব্রোমো, তারপরে 4 হাইড্রোক্সি, তারপরে মূল যে প্রধান কার্যকরী গ্রুপের শ্রেণী অনুযায়ী নাম পেন্টান 2। সহজ। এটার ক্ষেত্রে চলে আসো, দেখো এটার ক্ষেত্রে দ্বিবন্ধন আছে আর CO আছে, তাহলে এটার নামকরণ করব। তাহলে এই COটা প্রধান হবে, তাহলে 1 2 3 4 5টা কার্বন, এবং দ্বিবন্ধনের সাথে অন্য কোনো একটা গ্রুপ যখন থাকে তখন মিথিতটা আগে লিখতে হয়। তাহলে 5টা কার্বন থাকার জন্য পেন্ট লিখলাম। তারপরে দ্বিবন্ধনটা 3 নম্বরে আছে, তাহলে 3 ইন। তারপরে COটা 2 নম্বরে আছে, তাহলে 2 খুব সহজ। দ্বিবন্ধনের সাথে বা ত্রিবন্ধনের সাথে অন্য কোনো একটা কার্যকরী গ্রুপ যদি থাকে তাহলে মনে রাখবে যে মিথিত কথাটা আগে লিখতে হয়, তারপরে দ্বিবন্ধন উল্লেখ করতে হয়, তারপরে অন্য কার্যকরী গ্রুপটার নাম লিখতে হয়। এভাবে আমরা একাধিক কার্যকরী গ্রুপ যদি থাকে তাহলে সহজে আমরা এই পদ্ধতিতে নামকরণ করতে পারি। আমরা আরও 2-3টা যৌগ নিয়ে দেখব কীরকম নামকরণ হয়। এই যৌগটার ক্ষেত্রে দেখো বেশ অনেকগুলো কার্যকরী গ্রুপ আছে, তাই কিনা? দেখো তো, এ একটা কার্যকরী গ্রুপ, তাই কি না? এখানে একটা আছে, এখানে একটা, 4টা কার্যকরী গ্রুপযুক্ত যৌগ, 4টি কার্যকরী গ্রুপ আছে। বলতে পারবে কি নাম হবে?
ঠিক আছে, তাহলে দেখো চারটি কার্য গ্রুপের নাম আমরা দেখব। প্রায়োরিটি দেখো, প্রায়োরিটি এদের মধ্যে COOH প্রধান গ্রুপ, তাহলে এই 3টা শাখা হয়ে যাবে। যখন এই 3টা শাখা হবে তখন এদের আবার বলছি, বোঝা গেছে নিশ্চয়ই। 1 2 3 4টা কার্যকরী গ্রুপের মধ্যে COOH সবার উপরে আছে, তাহলে এটা হবে প্রধান গ্রুপ, বাকিগুলো অপ্রধান বা শাখা হিসেবে আচরণ করবে। এবার এই শাখাগুলো আলফাবেটিক্যালি, যেমন এমিনের A, হাইড্রক্সির H, ঠিক আছে, আর অক্সর O আলফাবেটিক্যালি আমাদের সাজাতে হবে। তাহলে কি বললাম, এমিনের উচ্চারণে কী হয় রে, A আসে, আর হাইড্রক্সির কি আসে H, আর অক্সর O আলফাবেটিক্যালি, তাহলে কোনটা আসবে বলো তো, এটা আসবে। তার আগে যদি নম্বরিং করি 1 2 3 4 5 হয়ে গেল, তাহলে 2 অ্যামিনো হলো। তারপরে চলে আসবে 3 হাইড্রক্সি, তাই তো 3 হাইড্রক্সি। তারপরে চলে আসবে 4 অক্সো, শাখার কাজ শেষ। এবার কার্বন সংখ্যা অনুযায়ী 5 1 2 3 4 5টা কার্বন আছে, মিথিল প্রোবিউট পেন্ট। তার সাথে অ্যাসিডের নামকরণ কিভাবে করা হয়, পেন্ট যোগ আনোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। এই হলো 4টা কার্যকরী গ্রুপযুক্ত একটা যৌগের নাম। 2 অ্যামিনো, 3 হাইড্রক্সি, 4 অক্সো, পেন্টানোয়িক অ্যাসিড। সিস্টেমেটিক্যালি আমরা দেখো সাজানো আছে এবং এখানে নামকরণ। যেমন আর একটা যৌগ দিয়েছি, দেখো 2টো কার্যকরী গ্রুপ আছে, ঠিক আছে, এবং এক্ষেত্রে CO গ্রুপ আছে আর CONH2 গ্রুপ। CONH2 গ্রুপের প্রাধান্য বেশি COর তুলনায়, ফলে এটা প্রধান গ্রুপ হবে, এটা শাখা হবে। ফলে নম্বরিং যদি করি 1 2 3 4 হয়ে গেল। 3 নম্বরে তাহলে অক্সো আছে, 3 অক্সো, কারণ COটা কী হবে, যখন শাখা হয়ে যাবে তখন অক্সো নাম হবে, তাহলে 3 অক্সো হয়ে গেল। এবার অ্যাসিড অ্যামাইডের নামকরণ আমরা দেখলাম 4টা আছে, তাহলে বিউট, তার সাথে আন কথাটা যুক্ত হবে বিউটান। 1 অ্যামাইড কথাটা উচ্চারণ করব না, তাহলে কি লিখব, বিউটানামাইড। এইভাবে একাধিক কার্যকরী গ্রুপ যদি থাকে তাহলে আমরা খুব সহজে নামকরণ করতে পারি। আমার কথা বোঝা গেছে? আর তোমরা বলতে পারবে ওরকম একটা যৌগ যদি বলি একাধিক কার্যকরী গ্রুপ আছে, তাহলে তার নামটা কীরকম হওয়া উচিত বলো তো? এই যৌগটার নাম কী হবে আইপিউসিতে? CH3 CHOH CHO। আইপিউসিতে এই যৌগটার নাম কী হবে বলো তো? গঠন সংকেত। আমরা গঠন সংকেত একটু দেখেছি একটা ক্লাসে, জৈব যৌগের আইউপিসিতে নামকরণ থেকে গঠন সংকেত কী করে তৈরি করা যায়। একদিন এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল, তাই না? গঠন সংকেত লেখার নিয়ম ক্ষেত্রে আমরা বলেছিলাম, নিশ্চয়ই ছোট্ট করে নিয়মগুলো মনে আছে, যে আমাকে কার্বন শৃঙ্খলটা খুঁজে বার করতে হবে, প্রপ, সেখান থেকে কার্বন শৃঙ্খল খুঁজে বার করতে হবে, তাই কিনা বলো? তারপরে সে কার্যকরী গ্রুপ যেটা থাকবে, সেই কার্যকরী গ্রুপকে সঠিক স্থানে স্থাপন করতে হবে। মনে পড়ছে ওই কথাগুলো? সঠিক স্থানে স্থাপন করতে হবে। তারপরে আমরা সঠিক জায়গায় শাখা স্থাপন করতে হবে। দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি থাকে, দ্বিবন্ধন ত্রিবন্ধন তাদের নির্দিষ্ট স্থানে স্থাপন করতে হবে। তারপরে শেষে আমরা যেটা বলেছিলাম, হাইড্রোজেন দ্বারা কার্বনের যোজ্যতাপূর্ণ করতে হবে, যোজ্যতাপূর্ণ। ফলে ছোট্ট এই কয়টা নিয়ম ফলো করলে আমরা গঠন সংকেত নির্ণয় করতে পারি। আমি 4-5টা যৌগের নাম লিখে রেখেছি, এদেরই গঠন সংকেত দেখব কীভাবে গঠন সংকেত তৈরি করতে হয়। দেখো 1 নম্বরটা যেটা বলেছে 4-chloro-2-butanone। 4-chloro দেখতে পাচ্ছ, 4-chloro-2-butanone। তাহলে এখান থেকে প্রপ-বিউট দিয়ে আমরা সঠিক শব্দটা খুঁজে বার করব। আমার কথা বোঝা গেছে? তাহলে দেখো ক্রপ, এখানে বিউট শব্দটা আছে, তাহলে আমরা প্রথমে এই কার্বনের এই শৃঙ্খলটা তৈরি করব। 4টা কার্বন, বিউট শব্দটা থেকে আমরা পেলাম 4টা কার্বন আমরা খুঁজে বার করব, ঠিক আছে? তারপর আমরা নম্বর দিব। আমার কথা বোঝা গেছে? সম্ভবত যে কোনো দিক দিয়ে নম্বর দিতে পারো, কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে আমি নম্বর দিতে বলবো। 1 2 3 4, বাঁ দিক থেকে ডান দিকে নম্বর দিলাম, নম্বর প্রদান হয়ে গেল। বিউট থেকে 4টা কার্বন পেলাম। এবার কার্যকরী গ্রুপ দেখো, নন আছে, বিউটানন, 2 নম্বরে আছে, তাহলে 2 নম্বরে আমাদের গ্রুপ বানাতে হবে, কিটোন গ্রুপ আছে, CO। বোঝা গেছে? কারণ কিটোনের 1 গ্রুপ হয়ে গেল।
এবার চলে আসো বাঁ দিকে শাখা থাকবে ফর ক্লোরো, তাহলে 4 নম্বরে কি আছে? ক্লোরিন আছে, ক্লোরিন দিলাম ফর ক্লোরো। বোঝা গেছে? তাহলে শাখা হয়ে গেল, কার্যকরী গ্রুপ হয়ে গেল, দীর্ঘ শৃঙ্খল হয়ে গেল। এবার হাইড্রোজেন দিয়ে হাত পূরণ করব বা যোজ্যতা পূরণ করব। এ দুটো অলরেডি যোজ্যতা পূর্ণ আছে, তাহলে দুটো হাইড্রোজেন। এর দুটো অলরেডি পূর্ণ আছে, তাহলে দুটো হাইড্রোজেন। এই কার্বনটা 4টা হাইড্রোজেন হয়ে গেছে। এর ক্ষেত্রে একটা যোজ্যতা আছে, তাহলে 3টা হাইড্রোজেন লাগবে। এই হলো 1 নম্বর ফর ক্লোরো 2 বিউটানল এই যৌগটার সংকেত। বোঝা গেছে? খুব সহজ আছে এক্ষেত্রে। ইউপেক আইইউপিসিতে যে আমরা নাম লিখি তার তুলনায় গঠন সংকেত কিন্তু তুলনামূলক বেশি সহজ। দেখো আরেকটা যৌগের ক্ষেত্রে যদি বলো তো এটার ক্ষেত্রে কী হওয়া উচিত? এক্ষেত্রে মিথিল প্রোপ-বিউট শব্দটা খুঁজে বার করো তো। কার্বন শৃঙ্খল কি আছে দেখতে পাচ্ছ? প্রপ কথাটা আছে, তাহলে প্রপ হলে কটা কার্বন? 3টা কার্বন। আমি বলেছি বাঁ দিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাঁ দিকে নম্বর দিতে বলেছি, যে কোনো দিক দিয়ে দিতে পারো, অসুবিধার কিছু নাই। তাহলে প্রপ হলো ট্রাই ওয়াল, এক্ষেত্রে কি আছে? কার্যকরী গ্রুপ ওয়াল, এবং কটা আছে? 3টা আছে। কত কত নাম্বার আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আছে। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আমরা দিয়ে দিব 3টা ওয়াল দিয়ে দিলাম। সহজ। এবার শাখা টাকা কিছু নেই, এই কথা বোঝা গেছে? তাহলে হাত পূরণ করবো। তাহলে এক্ষেত্রে দুটো যোজ্যতা অলরেডি পূর্ণ আছে, দুটো হাইড্রোজেন লাগবে, এর এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে দুটো হাইড্রোজেন। এটা হলো প্রোপেন 1 2 3 ট্রাইওল। সহজ, অনেক সহজ। বোঝা গেছে? আবার বলছি, তাহলে এই যে 2 নম্বর যৌগটার আমরা গঠন সংকেত যদি অঙ্কন করি, তাহলে মিথিল প্রপ যে মূল শৃঙ্খলটা খোঁজার জন্য আমরা প্রপ শব্দটা খুঁজে পেলাম, 3টা কার্বন দিয়ে শৃঙ্খল তৈরি করলাম। তারপরে ওয়াল কার্যকরী গ্রুপ খুঁজে পেলাম, যেটা ট্রাইওল 3টা ওয়েজ আছে এবং কত কত নম্বর আছে বলে দিয়েছে, সেই মানগুলো বসিয়ে দিয়ে কার্বনের যোজ্যতা পূর্ণ করলাম। তারপরেরটা বলো দেখি কি হবে। পরেরটা দেখো, খুঁজে বার করো তো মিথিল প্রোপ-বিউট কোন শব্দ আছে? কি আছে বলো তো? দেখতে পাচ্ছ কি আছে? হ্যাক্স। ঠিক বলেছ, এই যে হ্যাক্স আছে, তাই না? হ্যাক্স হলে কটা কার্বন দিয়ে শৃঙ্খল আঁকাবো? 6টা কার্বন। 1 2 3 4 5 6 হয়ে গেল। তারপরে চলে আসো 3 ইন, 3 নম্বরে ইন আছে, 3 নম্বরে ইন দিলাম। তারপরে 2 নম্বরে অন আছে, অন কিটন, তাহলে 2 নম্বরে অন দিলাম, বা উপরের দিকে দিলাম, বা পাশে দিতে পারো, অসুবিধা। এখানেও সিও দিতে পারো, উপরে দিতে পারো, এটাতে কিছু যায় আসে না। আবার আমি বলছি এইরকমও বানাতে পারো, আবার এরকমও দিতে পারো, এটাতে একই অর্থ বোঝায়। ফলে এই জায়গাগুলো কনফিউজড হওয়ার যাতে কোনো ব্যাপার না থাকে। বোঝা গেছে? তাহলে 2 অন দিলাম, 3 ইন দিলাম। এবার বাঁদিকে চলে আসো, ফর মিথাইল 4 নম্বরে শাখা আছে মিথাইল, মিথাইল শাখা দিলাম। আর কোনটা শব্দ বাকি আছে বসানো? সব বসানো হয়ে গেছে, খুব সহজ। আবার বলছি হ্যাক্স, 6টা কার্বন দিয়ে শৃঙ্খল বানালাম। 3 ইন, 3 নম্বরে ইন বানালাম। 2 অন, 2 নম্বরে অন বানালাম। ফর মিথাইল 4 নম্বরে শাখা। এবার যোজ্যতা পূর্ণ করে, 1 যোজ্যতা আছে, তাহলে 3টা হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন লাগবে, এখানে 4টা অলরেডি হয়ে গেছে, এখানে 3টা, তাহলে একটা হাইড্রোজেন, এখানে 4টা হয়ে গেছে, এখানে 3টা। এই হলো যৌগটার সংকেত। খুব সহজ, বোঝা গেছে? আমরা আরেকটা দেখব। দেখো এটার কি হবে বলো তো? এই যৌগটার ক্ষেত্রে আইইউপিসিতে নাম কি হবে বলো? শব্দটা খুঁজে বলো তো কি আছে? 2 মিথাইল প্রোপানামাইড। প্রপ কথাটা এখানে মিশে আছে, প্রপ, তাই কি না? তাহলে প্রপ হলে কটা কার্বন? 3টা কার্বন। 1 2 3 হয়ে গেল। অ্যামাইড আছে CONH2, সংখ্যা উল্লেখ নেই, তাহলে 1 নম্বরে অ্যামাইড আছে, আমরা 1 নম্বরে অ্যামাইড বানালাম। যদি 2 অ্যামাইড থাকতো তাহলে 2 নম্বরে বানাতাম, ঠিক আছে? তারপর বাদিকে চলে আসো 2 মিথাইল, 2 নম্বরে মিথাইল আছে, তাহলে মিথাইল দিলাম। আর কোনো সব পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে হাত যোজ্যতা পূর্ণ করলাম, এক্ষেত্রে যোজ্যতা পূর্ণ করলাম, সংকেত হয়ে গেল। খুব সহজ আছে, বোঝা গেছে না? বোঝা গেছে তো? আবার যদি বলো তো, এই যে এখানে আরেকটা আছে, এটার গঠন সংকেত কি হবে? 2 মিথাইল 2 মিথক্সি প্রোপেন। কি? 2 মিথাইল 2 মিথক্সি প্রোপেন। এর গঠন সংকেতটা কি হবে তোমরা তৈরি করবে? 2 মিথাইল 2 মিথক্সি প্রোপেন গঠন সংকেতটা তৈরি করবে।
আমি আর একটা বলছি যে বলো তো এটার গঠন সংকেত কীরকম হওয়া উচিত? টারশিয়ারি। টারশিয়ারি বিউটাইল, অনেক সময় এগুলো পরীক্ষায় থাকে। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এর গঠন সংকেতটা কীরকম হবে? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। আন্দাজ আছে? আমরা পড়েছি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আবার বিউট মানে 4টা কার্বন, কিন্তু টারশিয়ারি ফর্মে আছে। টারশিয়ারি ফর্ম কাকে বলে? প্রান্তিক কার্বনে আগের কার্বনে যদি 2টো শাখা থাকে, এই ফর্মটাকে বলা হয় টারশিয়ারি ফর্ম। মনে থাকবে কথাটা? তাহলে 4টা কার্বন আছে, 4টা কার্বনকে আমি টারশিয়ারি ফর্মে সাজালাম। আর অ্যালকোহল বলেছে, তাহলে অ্যালকোহলের কার্যকরী গ্রুপ OH, তাই কিনা বলো? এবার হাত পূরণ করব, তাহলে কী হবে? CH3 এই যৌগটা হলো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। পরীক্ষায় খুব আসে। ফলে আমরা কি দেখলাম? IUPACতে বেশ কয়েকটা পর্বে আমরা প্রায় সমস্ত শ্রেণীর নামকরণের ছোট ছোট নিয়মগুলোকে মনে রাখার চেষ্টা করব এবং খুব সহজে আমরা কিন্তু নামকরণ করতে পারি, তাই কি না? আবার সেই সঙ্গে একাধিক কার্যকরী গ্রুপ থাকলে প্রায়োরিটি লিস্টটা আমরা দেখলাম, সেই অনুযায়ী আমরা প্রধান গ্রুপ এবং বাকি গ্রুপগুলো অপ্রধান বা শাখা হিসাবে আচরণ করবে, সেই অনুযায়ী আমরা নামকরণ করব। সেই সঙ্গে নাম যদি দেওয়া থাকে IUPACতে বা সাধারণ নাম, সেখান থেকে আমরা কিন্তু যৌগের গঠন সংকেত সহজে নির্ণয় করতে পারি। আর এখানে আমরা IUPACতে নামকরণ আমরা শেষ করব। আমার মনে হয় বোঝাতে পেরেছি। ভালো করে IUPACর নামকরণের একটা স্বচ্ছ ধারণা তৈরি করবে, এই প্রত্যাশা রেখে ক্লাসটা শেষ করছি।